কিন্তু এই পচাগলা সমাজ ব্যবস্থায় থাকার মধ্য দিয়ে উনি মনে করেছেন যে কিনা এই জায়গা থেকে সরে গিয়ে যেখানে হচ্ছে পয়সা আছে, যেখানে লোভ লালসা আছে, যেখানে গেলে কিছু ইনকাম করতে পারবেন, তাই উনি বিজেপিতে গেলেন। আবার বিজেপি থেকে উনি তৃণমূল কংগ্রেসে গেলেন। হলদিয়ার মানুষ এই দল বদলু বিধায়কদের ভালো চোখে দেখছে না। ভোটের দামামা বেজেছে, ইতিমধ্যেই প্রার্থীরা প্রচারে নেমেছেন। হলদিয়া শিল্পাঞ্চল, এই হলদিয়া শিল্পাঞ্চলকে সঙ্গে নিয়েই হলদিয়া বিধানসভার যা কিছু সিদ্ধান্ত হতে চলেছে, হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা এই হলদিয়া বিধানসভার ভোটের ফলাফলের ক্ষেত্রে কিন্তু অন্যতম বড় ভূমিকা নিতে চলেছে। প্রতি ভোটেই যা হয়ে থাকে, এবারের হলদিয়া বিধানসভা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী ঘোষণা করেছেন। প্রার্থীরা পথে প্রচারে নেমে পড়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিপিআইএম প্রার্থী অশোক পাত্রের সঙ্গে, এবং আগামী দিনে তিনি বা তার দল কিভাবে হলদিয়ার মানুষের মন জয় করবেন, হলদিয়ার মানুষ তাদের কেন ভোট দেবেন, তারা কি কি পরিকল্পনা আগামী দিনে রেখেছেন, সব নিয়ে খোলামেলা আলোচনা অশোক পাত্র সিপিআইএম প্রার্থীর সাথে। অশোকবাবু, হলদিয়া টাইমসে আপনাকে স্বাগত। আপনি এই যে প্রার্থী হয়েছেন, কিছু ভাবনা নিয়ে তো নেমেছেন প্রচারে, কিরকম অনুভূতি আগে এটা বলুন। এই যে প্রার্থী ঘোষণা হওয়ার পরে আপনি যে পথে নেমেছেন, কি অনুভূতি? প্রথম হচ্ছে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমাদের পার্টি আমাদের যে দায়িত্ব আমাদের দিয়েছে, পার্টি এই নির্বাচনে যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আর পার্টির যা সিদ্ধান্ত, মানুষের যা চাহিদা, জনগণের যা বোঝাপড়া, সেই বোঝাপড়াকে সামনে রেখে গরিব মানুষের জীবন জীবিকার প্রশ্নে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পড়াশুনো শেষ করার পর তাদের যে চাকরির ব্যবস্থা একটা রাজ্যের সরকারের করা উচিত আর দেশের সরকারেরও করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের মন বোঝার চেষ্টা করছি। আর মানুষকে আমরা বোঝাচ্ছি যে আমরা বামপন্থী ছাড়া পশ্চিমবাংলার পুনর্জীবন আর হবে না, তাই ওনাদের কাছে আমরা যাচ্ছি। কিন্তু সিপিএম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে কথা বলতে চাইছেন মানুষের কাছে, আপনি বললেন শিল্প, কর্মসংস্থান, এসবের কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুত্ব বনাম যে ধর্মের যে বিষয়টা যা এখন সামনে এসছে, সেখানে দাঁড়িয়ে কেন আপনাদের কথা মানুষ শুনবে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা তো শূন্য, সেখান থেকে আপনাদের করারই বা কি আছে? হলদিয়া শিল্পাঞ্চলে আপনারা করবেনটা কি? এটা ঠিকই আপনি যে প্রশ্নটা করেছেন। গোটা রাজ্যে আমরা বিধানসভা এবং লোকসভাতে আমরা শূন্য, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা শূন্য হওয়ার ফলে পশ্চিমবাংলার মানুষের যে জীবন যন্ত্রণা বেড়েছে, আপনি দেখবেন প্রায় 1.5 দশক ধরে পশ্চিমবাংলায় একটা সরকার রাজ্য পরিচালনা করছেন। কিন্তু সেই রাজ্য পরিচালনা করতে গিয়ে দেখছি কামদুনি থেকে শুরু করে, অবহেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে, মানুষরা আক্রান্ত হচ্ছে। এমনকি আমরা অবাক লাগলো আমাদের যখন দেখলাম যে নারী নির্যাতন, অবহেলার ঘটনা ঘটলো গোটা রাজ্যে, গোটা রাজ্য তোলপাড় হলো। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বললেন যে রাত্রি 8টার পর মহিলাদের আর বাইরে বেরোনোর দরকার নেই। একটা রাজ্য সরকার চলছে, একটা রাজ্যে আমরা 34 বছর সরকার পরিচালনা করেছি, এরকম পরিস্থিতি কিন্তু হয়নি। আমরা শূন্য বলেই একের পর এক দুর্নীতি করার মধ্য দিয়ে, সে আপনি যদি ধরুন যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, আর হচ্ছে খাদ্যক্ষেত্রে দুর্নীতি, বালি চুরি থেকে শুরু করে সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা কিন্তু তাদের কোনো শাস্তি হয়নি। তারা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে জামিনে, কেউ কেউ আবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেছে। আমরা শূন্য বলেই পশ্চিমবাংলায় নতুন নতুন শিল্প, সেই শিল্পের যে চাহিদা, সেই শিল্প নতুন করে তৈরি হয়নি। আমরা শূন্য বলেই পশ্চিম বাংলায়, বিশেষ করে হলদিয়ার শ্রমিকদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তাদের মুক্তির জন্য আমাদের লড়াই করতে হবে। হলদিয়ায় নতুন কোনো কারখানা হয়নি। হলদিয়া পেট্রোকেমিক্যালসে উদ্বাস্তু পরিবারের সন্তানরা কাজ করেন। আমরা দেখলাম যে কিনা ম্যানেজমেন্ট জোর করে সেই কর্মচারীদের, শ্রমিকদের ডেকে নিয়ে এসে বসে ভিআরএস নিতে হবে। আমরা সিআই2 নেতৃত্বে সেখানে প্রতিবাদ করার ফলে
সেই ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে সেই জায়গা থেকে সরে আসতে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন, বিজেপির যে ট্রেড ইউনিয়ন, যিনি আজকে বিএমএস এর রাজ্য সভাপতি, তাদের যে লড়াই আন্দোলন করা উচিত, দেশের সরকারটা চলছে, তারা কিন্তু সেই জায়গায় এক পাও এগোয়নি। তারা উল্টে তৃণমূল কংগ্রেস, বিজেপি, এই এইচপিএল এর ম্যানেজমেন্টকে সে যাতে ভিআরএস নিতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করেছে। আমরা সিআইটু আমি আমি একটুখানি আপনাকে কাটি যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের পেছনে শ্রমিকের ঢল থাকতো। এটা স্বাভাবিক যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে শ্রমিকরা তার সাথেই থাকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে আপনাদের থেকে শ্রমিকরা চলে গেল, সেটা হয়তো ক্ষমতা বদলের কারণে। কিন্তু আপনারা থাকা অবস্থায় হলদিয়া শিল্পাঞ্চলে যে ধর্মঘট, শ্রমিকদের মজুরি না পাওয়া, এই যে একটা বিশাল বড় ক্ষোভ তৈরি হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এবং এখন যদি আপনাদেরকে শ্রমিকরা ভোট দিতে চায়, আমি শ্রমিকদের বিষয়টা বলছি, শ্রমিকরা আপনাদেরকে ভোট যদি দেয়, কেন দেবে আপনাকে ভোট? শ্রমিকদের তাদের যে জীবন জীবিকার প্রশ্ন, তাদের সিওডি, তাদের নিরাপত্তা এখন বিঘ্নিত হচ্ছে। দুটো রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, এই বিষয়ে অনীহা প্রকাশ করছে, যেহেতু এরা পুঁজিবাদী ব্যবস্থায় বিশ্বাস করে। আমরা বামপন্থীরা আমরা মনে করি যে শ্রমিকদের যে দাবি দেওয়া, সেই দাবিদের আন্দোলন একমাত্র সিআইটু নেতৃত্বে হতে পারে। আর সর্বশেষ যে কেন্দ্রীয় সরকার যে সম আইন সম কোড, সম আইন করার মধ্য দিয়ে, 4টি সম আইন করার মধ্য দিয়ে শ্রমিকের যে 8 ঘন্টা কাজের দাবি, সিআইটু সে ঐতিহাসিক, সারা বিশ্বে যে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা বিশ্রাম নেবেন, 8 ঘন্টা বিনোদন করবেন, এই যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেটা থেকে সরে গিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে ম্যানেজমেন্ট, কারখানার মালিক যত সময় বলবে কাজ করতে হবে, সেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা হতে পারে। আপনার যদি শ্রমিকের পছন্দ না হয় আপনি সরে যান, বাইরে শ্রমিকরা অপেক্ষা করছে, তাদের আমরা কাজে লাগাবো। ট্রেড ইউনিয়ন নেই কারখানায় কারখানায়, আমরা এর বিরোধিতা করেছি। আমরা বলেছি আমরা পশ্চিমবাংলায় আমরা যদি সরকারে আসি, আমরা যদি হলদিয়ায় আমরা হলদিয়ায় জিতবো, জিতলে আমরা শ্রমিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা রক্ষা করব। তাদের কাজের দাবি, তাদের হচ্ছে 8 ঘন্টা কাজের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সামনে থাকবো। আপনার উল্টো দিকের প্রার্থী, দুজন প্রার্থীর আপনার বিপরীতে রয়েছে মূল যে দলগুলি। তৃণমূল কংগ্রেসের তাপসী মণ্ডল একসময় আপনাদের সহকর্মী ছিলেন, হলদিয়া পুরসভার কাউন্সিলর, পরবর্তীকালে সিপিআইএমের বিধানসভায়, এই বিধানসভা থেকেই যেটা বিধায়ক, তার পরবর্তীকালে আবার বিজেপিতে চলে যাওয়া, তিনি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সব মিলিয়ে উল্টো দিকে এই তাপসী মণ্ডল, তাকে নিয়ে আপনার ভাবনা বা মানে লড়াইটা কিরকম হবে, কিরকম প্রতিদ্বন্দ্বী ভাবছেন? শুনুন, তাপসী মণ্ডল, এটা ঠিকই আপনি যে কথা বলেছেন, আমাদের হলদিয়া পৌরসভার পৌর পরিষদ সদস্য ছিলেন, একসময় আমাদের বিধায়ক ছিলেন। কিন্তু এই পচাগলা সমাজ ব্যবস্থায় থাকার মধ্য দিয়ে উনি মনে করেছেন যে কিনা এই জায়গা থেকে সরে গিয়ে, যেখানে হচ্ছে পয়সা আছে, যেখানে লোভ লালসা আছে, যেখানে গেলে কিছু ইনকাম করতে পারবেন, তাই তিনি বিজেপিতে গেলেন। আবার বিজেপি থেকে উনি তৃণমূল কংগ্রেসে গেলেন। হলদিয়ার মানুষ এই দলবদলু বিধায়কদের ভালো চোখে দেখছে না। যে মানুষ যেখানেই যাচ্ছেন উনি, আমরা দেখছি, আমাদের কাছে খবর আছে, মানুষ এর প্রতিবাদ করছে। কোথাও কোথাও আমাদের কাছে খবর আছে ওনাকে বলছেন যে কিনা আপনি এরপর জিতলে কোন দলে যাবেন একটা লিখে দিন। অতএব আমরা আর আমাদের বলে কিছু নেই। যারা আমাদের পার্টিতে থেকে, পার্টির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে সরে গিয়ে একটা নিজের ব্যক্তিগত মুনাফার জন্য অন্য রাজনৈতিক দলে গিয়ে থাকে, তার ফলেই তিনি সেদিনই পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন। তেনার সঙ্গে আমাদের পার্টিগত যেমন বিষয়টা আমাদের নেই, আমরা এই কথাগুলো বলার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী, বিজেপি প্রার্থী প্রদীপবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সেরকম কোনো যোগাযোগ নেই। আমি শুনেছি উনি সিপিটির কর্মচারী ছিলেন। আর হচ্ছে আর এখানে তো ব্যক্তিগত কোনো বিষয় নয়, এখানে রাজনৈতিক দলগুলো তাহলে নীতির বিরুদ্ধে লড়াই করবে। আপনি যে কথা প্রথম দিয়ে শুরু করেছিলেন, যে দুটো রাজনৈতিক দল পশ্চিম বাংলায় ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে আমি ওনাদের কাছে বলতে চাইছি যে কিনা পশ্চিম বাংলায় জাতপাতের রাজনীতি হয় না, ধর্মের নামে মানুষকে কিছুটা বিভ্রান্ত করা যেতে পারে। কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচনে, গত নির্বাচনে বিজেপির যা এমপি সংখ্যা ছিল, 2024-এর লোকসভা নির্বাচনে সেই সংখ্যা কমেছে। 2026 সালে যতই বিজেপি হিন্দু হিন্দু বলুক আর যতই মানুষের ভোট অধিকার কেড়ে নিক না কেন, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, হলদিয়ার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। তারা বিরোধী দলনেতাকে চেনে। পশ্চিম বাংলায় হলদিয়ায় যে গণতন্ত্রকে বিঘ্নিত করেছে,
যে আক্রমণ হয়েছে, আমরা দেখেছি চৈতন্যপুরের মতো সবাই প্রকাশ্য সভা করে বলেছিলেন যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে 5 কোটি টাকা করে দেবে। আমরা বলছি তিনি আজকের গণতন্ত্র কথা বলছেন, তিনি বলছেন পুলিশের কথা বলছেন। আমরা দেখেছি যে ওনার ভাই যখন বাই ইলেকশনে প্রার্থী হয়েছে লোকসভা নির্বাচনে, উনি একটা নির্বাচনী নীতি লঙ্ঘন করে গাড়ি গাড়ি পুলিশ নিয়ে এসকর্ট করে, পুলিশের এসকর্ট নিয়ে বুথে বুথে গিয়ে বলছে এখনো সিপিএম এর পঞ্চায়েত আছে। উনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। অতএব ওনার মুখে গণতন্ত্রের কথা মানায় না। আর উনার মুখে যিনি কিনা নন্দীগ্রামে যার হাত রক্তাক্ত, সিঙ্গুরে যা শিল্প হয়নি, সে বিজেপিও যুক্ত, আর হচ্ছে কিনা তৃণমূলও যুক্ত। নন্দীগ্রামে শিল্প না হওয়ার জন্য বিজেপিও যুক্ত, তৃণমূলও যুক্ত। তাই হলদিয়ার মানুষ তারা বলছেন যে দুটো দলকে ত্যাগ করেই হলদিয়ার মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বামপন্থী যুক্ত করে পদত্ব করতে পারে। আর আমরা কিনা যে স্বপ্ন নিয়ে পশ্চিমবাংলায় হলদিয়াটা তৈরি হয়েছিল, নতুন নতুন শিল্প তৈরি হয়েছিল, ছেলেরা কাজ করছিল, আপনি অবাক হয়ে যাবেন যে হলদিয়াতে কারখানায় লোক বাইরে থেকে লোকজন আসতো কাজ করতে। আজকের হলদিয়ার লোকজন যাচ্ছে বাইরে কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে। এটা আমাদের দুঃখের, এটা আমাদের যন্ত্রণা, এটা আমাদের কষ্টের। যারা শিল্পের জন্য জমি দিল তাদের পরিবারের ছেলেরা কাজ হচ্ছে না, তারা বাইরে চলে যাচ্ছে। আমাদের লড়াইয়ের বিরুদ্ধে আমরা হলদিয়াকে রক্ষা করব, হলদিয়ার যে উদ্বাস্তু পরিবারের সন্তানকে রক্ষা করব, হলদিয়ার যে গ্রামীণ এলাকার মানুষকে রক্ষা করব। এটা আমাদের শপথ। সংখ্যালঘু ভোট এবারের কোথাও কি একটা বড় অংশ আপনাদের দিকে আসছে বলে আপনারা মনে করছেন? মানে সংখ্যালঘু ভোট যেটা তৃণমূলের ওপরে একটা ক্ষোভ বা বিদ্বেষ তৈরি হয়ে আছে, বা সংখ্যালঘু ভোটের একটা টার্ন আপ হতে পারে আপনাদের দিকে, এরকম কোনো এক্সপেকটেশন আছে? আমাদের দৃঢ় বিশ্বাস যে কিনা সংখ্যালঘু মানুষজন সাচার কমিটি রিপোর্ট নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিম বাংলায় যা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েদের উন্নয়ন, সংখ্যালঘু মানুষদের যে অর্থনীতি উন্নয়ন করার চেষ্টা করেছিল, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন চেষ্টা করেছিল, বিভ্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস, সেই মানুষজন এখন বুঝেছেন যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার ফলে সেই সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েদের তারা একটা অন্য কাজে ব্যবহার করেছে, সমাজবিরোধী হিসাবে তৈরি করেছে। এইটার বিরুদ্ধে ওই সংখ্যালঘু এলাকার মানুষজন আমাদের সমর্থন করছেন। আমরা যেখানে যেখানে গেছি তারা বলছেন আপনারা তৈরি হন, আমরা আপনাদের পক্ষে আছি, আরও জোর লড়াই আমাদের দিতে হবে। এটা আমাদের বিশ্বাস। সংখ্যালঘুদের একটা বিরাট অংশ, বেশিরভাগ অংশ তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না। আর বিজেপি যেহেতু হিন্দু মুসলিমের যে বিষয় নিয়ে তারা করছে, আমরা মনে করি বেশিরভাগটাই আমাদের সমর্থন করবে। আর আমাদের যা কাজকর্ম, আমরা সেই কাজকর্মের মধ্য দিয়ে সেই মানুষকে আমাদের সঙ্গে আনতে চাইছি। যদি ভোটে যেতেন তাহলে হলদিয়ার জন্য, হলদিয়া বিধানসভা এলাকার জন্য আপনার বা আপনার দলের ভাবনা কি আছে, কি কি করতে চান? 1, 2, 3 করে যদি বলেন। হলদিয়ায় আমরা জয়লাভ করলে প্রথম হচ্ছে যে আমরা যদি বলুন সুতাটা ব্লক এলাকায় 6টি অঞ্চল, সেই 6টি অঞ্চলের তাদের যে জীবন জীবিকা কৃষি নির্ভরের উপর ব্যবস্থা আছে, সমস্ত নাসাখালগুলো বন্ধ হয়ে গেছে। নাসাখালগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে তার সংস্কার হয়নি। তার সংস্কার না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই যে বোরো চাষের সময় যে যন্ত্রণার মধ্যে আছে, আমরা যেখানে গেছি সকলেই বলছি যে বোরো চাষে জল আসছে না। আমরা আপনাদের প্রথম প্রায়োরিটি হবে সুতাটা ব্লক এলাকায় কৃষিক্ষেত্রে তাদের নাসাখালগুলো সংস্কার করার মধ্য দিয়ে, জলসেচের মধ্য দিয়ে যারা চাষবাস করতে পারে, এইটা একটা ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে যে 100 দিনের কাজ বন্ধ। আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকার যে নতুন আইন করেছে 125 দিনের কাজ করবে বলছে, কিন্তু সেটা সে আইনের যে বিষয়গুলো আছে যে কিনা নতুন করে খাল কাটতে হবে, খাল সংস্কার করবে না, এই আইনে বলা আছে। আইনে বলছে যে কিনা আগে কি হতো, পুকুর সংস্কার হতো, এখন আইনে বলছে নতুন পুকুর কাটতে হবে। তাহলে পশ্চিম বাংলার যে পরিবেশ, নতুন পুকুর কাটার নেই, নতুন সুযোগ নেই, নাসা খাল নতুন করে কাটার বিষয় নেই। সেইগুলো আমরা আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের কাছে আমরা বার্তা দেবো যে এই যে আইন, সেই আইনে সংশোধন করতে হবে। আর হচ্ছে হলদিয়ার ক্ষেত্রে শ্রমিকদের যে দাবি, শ্রমিকদের তাদের যে ন্যায্য মজুরির দাবি, তাদের যে 8 ঘন্টা কাজের দাবি, সেই কাজ আমরা করব। শ্রমিকদের নিরাপত্তা আমরা দেবো। নতুন নতুন কলকারখানা যাতে হলদিয়াতে আসে সেই ব্যবস্থা আমরা করব। আমরা যে তখন নন্দীগ্রামের যে শিল্প করার মধ্য দিয়ে আমরা বলেছিলাম যে কুকরাটি থেকে রায়চক পর্যন্ত জেটি করতে হবে, আমাদের দাবি আমরা করব যে কুকরাটি থেকে রায়চক পর্যন্ত সেই যে জেটি, সেই আমরা করতে চাই। আমরা নন্দীগ্রাম থেকে টাউনশিপ পর্যন্ত যে ব্রিজ হওয়ার কথা ছিল, আমরা সেই দাবি, সেই কাজ আমরা করতে চাইছি। নতুন নতুন শিল্প আসুক হলদিয়াতে। আর কিনা আমাদের হলদিয়া পৌরসভা
যে কিনা 29টা ওয়ার্ড নিয়ে গঠিত। এতদিন ধরে চলছে হলদিয়া পৌরসভায়, পৌর নির্বাচন হয়নি, সাধারণ মানুষ আসছে পৌরসভায় ঘুরে যাচ্ছে। পৌরসভার নির্বাচনের জন্য রাজ্য সরকারকে আমরা বাধ্য করব, অবিলম্বে নির্বাচন করতে হবে। নির্বাচন করার মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা হলদিয়ার মানুষের কাছে যাতে হয়ে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। নতুন নতুন শিল্প, নতুন নতুন কলকারখানা করার মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকার যে ব্যবস্থা সেইটা আমরা করার চেষ্টা করব। খোলামেলা আলোচনায় অশোক পাত্র সিপিআইএম প্রার্থী তিনি বললেন আগামী দিনের তার কি কাজ করার ইচ্ছে রয়েছে যদি তিনি জেতেন, এবং রাজনৈতিকভাবে তার দল বিভিন্ন যে ইস্তেহার সেগুলো তো সামনে আসবেই। আগামী দিনে দেখার হলদিয়ার মানুষ সিপিআইএম প্রার্থী অশোক পাত্রের সমর্থনে ভোট বাক্সে তাদের মত প্রদান করেন কিনা সেটাই এখন দেখার। দেখতে থাকুন হলদিয়া টাইমস, সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের।